জানলার দিকে ফিরে তিস্তা শুয়ে। বাইরেটা পুরো আধারে ঢাকা। জানলার শিকের ফাঁক দিয়ে ধুধু আকাশ দেখা যায়। তিস্তা কি আকাশ দেখছে? আকাশে আর দেখার কি আছে? রাতের তো রঙও নেই। তিস্তা চিত হয়ে শুল। নিজের নিঃশ্বাসের ওঠানামা নিজেই অনুভব করতে পারছে। এতটাই শান্ত এখন চরাচর। পাশে শুয়ে আছে অনুজ, ঘুমোচ্ছে। ঘুমন্ত অনুজকে দেখতে দেখতে তিস্তার মনে হলো, তিস্তা কি ভালোবাসে অনুজকে? বিয়ে করেছিল জেদ করে, জেদ করে বিয়ে, প্রেম করে নয়। অনুজ ভাবে প্রেমের বিয়ে, সবাইকে বলে লাভ ম্যারেজ। ও যখন ভুলভাল ইংরেজি উচ্চারণ করে বা যখন ময়লা রঙের বেটেখাটো চেহারাটা নিয়ে জামাইবাবুর পাশে দাঁড়ায়, তখন কি অনুকম্পা জাগে অনুজের জন্য? না, নিজের জন্য। মা যখন আজ বিকেলে তিস্তার গালে হাত রাখল, চোখটা আপনা আপনি জলে ভরে গেল। মা যখন বলল, কি চেহারা করেছিস তিতু, খুব খাটতে হয় বল, তোর অমন রূপ ছিল, এখন দেখ। মা দিদির দিকে ফিরেছিল। দিদি বলল, গলার কণ্ঠা বেরিয়ে চোখের কোলে কালি ফেলে রাতে কি ঘুমোস না নাকি? আর তিতলিটাও তো দিনে দিনে প্যাকাটি হয়ে যাচ্ছে। ভালো পেডিট্রিশিয়ানকে কনসাল্ট করাবি, মনে হয় ওর কৃমি আছে। কিছু টাকা রাখ। মা পার্স খুলে গাদাখানিক 500 টাকার নোট বের করল। মাকে দেখে দিদিও। দুজনে টাকাগুলো এগিয়ে দিয়ে বলল, এনে রেখে দে, কাজে আসবে। তিস্তা চুপ করে দাঁড়িয়ে রইল, টাকা নেওয়ার জন্য হাত বাড়ালো না। দিদি অধৈর্য হয়ে বলল, আরে নে না, কাজে লাগবে তিতু। তিস্তা আস্তে বলল, তোমরা যে টাকাগুলো আমায় দিচ্ছ তা বাবা আর জামাইবাবু জানে? দীর্ঘশ্বাস ফেলে মা বলল, তোর বাবার স্বভাব তো জানিস, তোর বিয়েটা তো উনি কোনোদিনই সাপোর্ট করেননি। এখন তিতলির এই 5 বছরের জন্মদিন হতে তোর বাড়িতে পা রাখল, নইলে কি তিনি সেই মানুষ? বাবার মেজাজ কি জানিস না? তবে ও টাকা তুমি রেখে দাও মা। কেন? মা ভুরু কুচকাল। যে টাকা দিতে বাবাকে লুকাতে হয় সে টাকা আমি নিতে পারবো না। আমি লুকিয়ে কিছু করতে পারি না মা। মা হাত গুটিয়ে নিল। দিদি বলল, তোর জামাইবাবু জানলেও কিছু বলবে না? তিস্তা হেসে বলল, না, বলবে না, তবে অনুজকে নিয়ে হাসি তামাশা করবে। বলবে আজ মেয়ের জন্মদিনে যা খরচ করেছে তা ভাইরার কাছ থেকে নিয়ে নিল। ও টাকা তুই নিয়ে যা দিদি, তোরা এলি এতেই আমি খুশি। দিদির ফর্সা মুখটায় মেঘ নামল। কিছুক্ষণ চুপ করে থেকে ওরা চলে গেল। বাবা আর জামাইবাবু গম গম করতে করতে বেরিয়ে পড়ল। দুজনে কথা বলতে বলতে বেরোলো। অনুজকে পারলে ধাক্কা মেরে ফেলে দেয়, এরকম একটা দম্ভে ভরা ভঙ্গিমায়। অনুজ যেন অদৃশ্য মানব, না ওর ছায়া আছে না কায়া। তিস্তার কিন্তু তখন খুব খারাপ লাগছিল। এই খারাপ লাগার কারণটা কি? অনুজ তিস্তার সঙ্গে জড়িয়ে, তাই অনুজকে অপমান করা মানে তিস্তাকেও হেয় করা। তাই কি খারাপ লাগা? না, তিস্তা ভালোবেসে ওই প্যাংলা চেহারার অনুজকে, তাই ওকে অবহেলা করায় খারাপ লাগছিল তিস্তার। তিস্তা হাসে, হেসে উঠে বসলো খাটে। অনুজ পাশে ঘুমোচ্ছে, অঘরে। ছেলেটা একেবারে সাদামাটা চেহারার একটা মানুষ। ঘুমন্ত অনুজকে দেখে তিস্তার তবু মায়া হয়। ওর কালো রং পাতলা ছাতি, বোকাটে মুখ, খাটো ভুরু, সব মিলিয়ে ছেলেটা একটা মায়ার স্তূপ। অনুজের কপালে আলতো হাত রাখতে গিয়েও হাতটা সরিয়ে নিল তিস্তা। বেচারা রাজ সারাদিন খুব খাটাখাটনি গেছে। তিতলির 5 বছরের জন্মদিনে ঘটা করে করবার শখ তো ওরই ছিল। এর জন্য গত 6 মাস ধরে ছেলেটা যেখানে পেয়েছে কাজ নিয়ে ছুটেছে। সামান্য তো কাজ, একটা ইলেকট্রিকের দোকান, বাড়ি বাড়ি গিয়ে ইলেকট্রিকের কাজ, বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়িতে লাইটের কাজ, এই সব। আজ ভোর থেকে মেয়ের জন্মদিনের জন্য বাজার জোগাড় নিয়ে পড়েছিল। মাছ, মাংস, সবজিপাতি, মিষ্টি, আইসক্রিম। মা বলেছিল ক্যাটারারকে বলতে পারতিস। তিস্তা মুচকি হেসেছে। ক্যাটারার বলার ক্ষমতা নেই অনুজের। মা কি তা বোঝে না? আর বুঝবেই বা কি করে? মার কি কোনো ধারণা আছে কম টাকায় সংসার চালানো কাকে বলে? কি করে ধারণা হবে? মা নিজেই তো সরকারি অফিসারের মেয়ে, যার সঙ্গে বিয়ে হয়েছে সেও অফিসার। ওদিকে জামাইবাবুও তাই। তবু কিনা
তিস্তা বিয়ে করলো মাধ্যমিক পাশ অনুজকে জেদে করে। আজ ওরা সবাই যখন বেরিয়ে যাচ্ছিল, মা সবার পিছনে ছিল। হঠাৎ থমকে দাঁড়িয়ে তিস্তাকে বলল, তোর আমি কত ভালো বিয়ে দিতে পারতাম তিস্তা। কি একটা শাড়ি পরে আছিস বলতো, তোকে দেখলে আমার কান্না পায়। চোখের জল লুকিয়ে মা গাড়িতে উঠে পড়েছিল। বাবা জামাইবাবু কোনো কথা বলেনি, গোমরা ভারিক্কি মুখে বসে রইল দুজনে পাশাপাশি। বাবা ড্রাইভিং সিটে, জামাইবাবু পাশে। দিদি গাড়ির ভিতর থেকে হাত নেড়ে বলল, তিতলিকে ডাক্তারটা দেখিয়ে নিস, তোরা মনে হয় জল ফুটিয়ে খাস না। বি কেয়ারফুল তিতু। গাড়ি ধুলো উড়িয়ে দর্পের লহরি তুলে চলে গেল। তিস্তা সেদিকে তাকিয়ে দাঁড়িয়েছিল অনেকক্ষণ। পাড়ার যতীনের মা এসে বলল, বাবা, তোমার বাপের বাড়ির লোক নাকি গো তিস্তা? তিস্তা মাথা নেড়ে বলল, যিনি গাড়ি চালাচ্ছেন উনি কি তোমার বাবা? তিস্তা হেসে বলল, দুহাত কপালে ঠেকিয়ে যতীনের মা বলল, কি মেজাজ বাপু, কি মেজাজ, একেবারে সাহেবি মেজাজ। তেমন রং রূপ, বলতে হবে বাবা অমন চেহারার সঙ্গে অমন মেজাজি মানায়। কি রং গো তিস্তা, একেবারে টকটক করছে। তেমন দীর্ঘ চেহারা, যেন রাজপুরুষ। হাত নেড়ে চোখ বড় করে যতীনের মা যখন কথাগুলো বলছিল, তখন জড়ো হয়েছিল লতু দিদি, সোহা বৌদি, অনিল কাকা। সব এই পাতিপাড়ার বাসিন্দা। এরা টাইম কলে লুঙ্গি পরে স্নান করে, মেয়েরা নাইটির ওপর ওড়না জড়িয়ে জল ভরে। এদের চেহারা জৌলুসহীন, রুক্ষ শুষ্ক, কথার বাঁধন নেই, উচ্চারণের নিয়ম নেই, শব্দের কাটাছেঁড়া ভরা এদের ভাষা। এদের কাছে তিস্তার বাড়ির লোক স্বর্গের হুর পরীর মতন। ওদের মধ্যে একজন বলল, বৌদির মাকে দেখেছিলে? আর একজন বলল, বৌদির মার গয়নাগুলো দেখেছিলে? আর শাড়িটা, গাড়িটা কি বড় গো! তিস্তার তখন নিজেকে এই পাতি বস্তির মাঝে সেরা মনে হচ্ছিল। বিন্দু বিন্দু গর্বে বুকটা কানায় কানায় ভরতে শুরু করেছিল। তিস্তার বাবা, মা, দিদি, তবে আলোচনা করার মতন এক একটা ব্যক্তিত্ব, সবার নজরে পড়ার মতন। ওহ, তিস্তা তবে কোন বাড়ির মেয়ে? ঠিক তখনই লতু দিদি বলল, তা ওই বাড়ির মেয়ে হয়ে তুমি এখানে কি করতে রয়েছ দিদি? রূপ রং দেখে প্রথম থেকে মনে হতো অন্যরকম, তবে ওই অনুজটাকে বিয়ে করলে কোন আক্কেলে? কথাটায় কি গালে সপাটে চড় খেল তিস্তা? এতদিন পর কি তিস্তার টনক নড়ল? কি জানি, তিস্তা কোনো উত্তর দিতে পারেনি। তিতলি সামনের রাস্তাটায় ছুটোছুটি করছিল। ওকে কোলে তুলে ঘরে ঢুকে গেছে। অনুজকে কোন আক্কেলে বিয়ে করলো তিস্তা? আক্কেলে? হ্যাঁ, আক্কেলের প্রয়োগ করেই মনে হয় বিয়ের ডিসিশনটা নিয়েছিল। কারণ কলেজে যাওয়ার পথে যখন রোজ বাস স্ট্যান্ডে ছেলেটাকে দাঁড়িয়ে থাকতে দেখত, তখন কি একটি বারের জন্য প্রেম জেগেছিল তিস্তার মনে? মামুলি প্যান্ট শার্ট পরা একটা ছেলে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, রোজ একই সময়ে। তিস্তার দিকে সোজাসুজি তাকায় না, কিন্তু তিস্তা বোঝে। তিস্তা যখন অন্যদিকে তাকিয়ে থাকে বা পাশে দাঁড়িয়ে থাকা বান্ধবী মেঘনার সঙ্গে কথা বলে, তখন ছেলেটা ওকে দেখে। কেন দেখে সেটা বোঝার মতন বোধ বুদ্ধি তিস্তার ছিল, কিন্তু সেই নিয়ে মাথা ঘামায়নি তিস্তা। হয়তো ছেলেটাকে নিয়ে কোনো দিন তিস্তা ভেবেওছে, কলেজের জানলার পাশে বসে কোনো এক বোরিং ক্লাসের ফাঁকে হয়তো এও ভেবেছে, ছেলেটার সঙ্গে যদি তিস্তা কখনো সূর্যাস্ত দেখে বা দেখে বৃষ্টির পরের রামধনু, ওর সঙ্গে যদি সিনেমা যায় বা একসঙ্গে দাঁড়িয়ে ফুচকা খায়, এসব ভেবে হেসেওছে আপন মনে। কারণ এটা ছিল ছেলেটার দিক থেকে ভাবনার কথাগুলো নিয়ে খেলার ছলেই ভাবা। সত্যি সত্যি তো আর তিস্তা ওই ছেলেটার সঙ্গে ঘুরতে যাবে না, কিন্তু এও সত্যি হলো। তিস্তা বেরোলো ছেলেটার সঙ্গে, বলল, এই তুমি রোজ রোজ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখো বলো তো? ছেলেটা ভয় ভয় চোখে তাকিয়ে বলল, আর আর কখনো দাঁড়াবো না। তিস্তা ওর দিকে দু কদম এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, পরে কি করবে তা আমার জানার দরকার নেই, তবে এতদিন কেন দাঁড়িয়ে থাকতে মুখের দিকে হা করে চেয়ে? তিস্তা জানে কেন একটা ছেলে মুখের দিকে হা করে চেয়ে থাকে, তবু জিজ্ঞেস করল, কারণ তিস্তা কথা বলতে চাইছিল।
এমন একজনের সঙ্গে যাকে তিস্তা চেনে না। মাথাটা সেদিন এতটাই গরম ছিল, এতটাই উন্মত্ত হয়ে উঠেছিল ভাবনারা, দিশাহীন পাগল পাগল লাগছিল। ছোট থেকে তো ওই দৃশ্য দেখেই বেড়ে ওঠা, তবে কেন যে সেদিন সব লিমিট পেরিয়ে গিয়ে ভাবনার বাঁধন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কে জানে। আগের দিন রাতে মার ওপর বাবা চড়াও হলো এই অপরাধে যে মা বাবার অপছন্দের কলিগের সঙ্গে হেসে কথা বলেছে বলে। বলল, কুমারের বাচ্চা, তোমাকে দেখে বলেছে মিসেস গুপ্ত একদম বদলাননি, এখনো একই রকম আছে। সেটা শুনে তুমি খুকি হয়ে গেলে, হেসে হেসে কথা বলতে শুরু করলে রাস্কেলটার সঙ্গে। ইডিয়েট একটা। কবে হবে? হ্যাঁ, কবে হবে বুদ্ধি, মাথা মোটা মেয়ে ছেলে। এরকম দিনের পর দিন মিস্টার কুন্তল গুপ্ত, মানে সরকারি উচ্চপদস্থ তিস্তার বাবা, হামেশা অপদস্থ করে তার মাকে। মার বুদ্ধি নেই, মার কমন সেন্স নেই, মার উপর ভরসা করা মানে রিস্ক নেওয়া। কখনো কখনো তো মাকে নিয়ে চলে দীর্ঘ সময়ের হাসি ঠাট্টা। তোমার আসল জায়গাটা কোথায় জানো? আসল জায়গাটা হলো গোয়ালে। লোকে গরু পোষে, আমি বউ পুষছি। মার দোষ ছিল, মা বাড়ির চাকরকে মাসের মাইনেটা অ্যাডভান্স দিয়েছিল। তার পরিবারের কেউ একজন অসুস্থ হয়েছে শুনে চাকরটি মাইনে নিয়ে চম্পট দেয়। চাকরটি মার বিশ্বাসে ঘা মেরেছিল, তার জন্য মার স্থান হবে গোয়াল ঘরে। দিনের পর দিন মাকে অপদস্থ হতে দেখার পর শুরু হলো নতুন পর্ব, বা বলা যায় আগের পর্বের পুনরাবৃত্তি। দিদির বরটাও তাই। দিদিকে বলে, আমি না থাকলে তোমার কি হতো বলো দেখি? পড়াশোনা তো করেছো, পেনের উল্টো দিক দিয়ে একটা ব্যাংকের অ্যাকাউন্ট হ্যান্ডেল করতে গিয়ে লেজে গোবরে হয়ে যাচ্ছ। কি খেয়ে বড় হয়েছিলে? ঘাস। এরকম আরো। দিদি MA পাস, তবু এসব শুনতে হয়। ব্যাংকের অ্যাকাউন্ট কেন? তিস্তা জানে দিদির ব্যাংকের চাকরি অতি সাবলীলভাবে করতে পারবে, কিন্তু জামাইবাবু ভয় দেখিয়ে দিদিকে অকেজো করে রাখতে চায়, যাতে দিদি কখনো উড়তে না পারে, সব সময় নির্ভরশীল হয়ে থাকে জামাইবাবুর ওপর। তাই পেটে অর্ধেক কথা আর মুখে অর্ধেক কথা রেখে কথা বলবে। সেই থেকে যদি দিদি বার কয়েক প্রশ্ন জিজ্ঞেস করে, তখন দিদির আত্মবিশ্বাস টলানোর জন্য ক্রমাগত বিদ্রূপে বুলেট দাগবে। এসব দেখে দেখে মাথা জাম হয়ে আসছিল তিস্তার। সেদিন কলেজে বেরোবার আগে তিস্তা দেখলো মা তাড়াহুড়ো করে শাড়ি পরছে। তিস্তা জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? মা বলল, তোর পিসির শাশুড়ির পা মুচকেছে, দেখতে যাচ্ছি। ভুরু কুচকে তিস্তা জানতে চাইল, কিন্তু কাল থেকে যে তুমি বলছিলে তোমার শরীর খুব খারাপ, মাইগ্রেন পেন শুরু করেছে, এখন শরীর ঠিক হয়ে গেল? বাইরের ঘর থেকে বাবা হুঙ্কার দিল, একজনকে দেখতে যাচ্ছ, দয়া করে সাজতে বসবে না। মা কানের দুলটা হাতে নিয়ে যেন ভাবতে বসল পড়বে কিনা। দুলজোড়া ড্রেসিং টেবিলে রেখে ন্যাচারাল কালারের লিপস্টিকটা হাতে তুলেছে। তখন বাবা পর্দা সরিয়ে ঘরে ঢুকে মুখ চোখ খিচিয়ে বলল, কত সময় লাগে মানুষের তৈরি হতে? আশ্চর্য। মা লিপস্টিকটা রেখে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল, আর বেরোবার আগে বলে গেল, শরীর তো ঠিক নেই রে মানা, কিন্তু তোর বাবার জেদ তো জানিস, যাব মানে যেতেই হবে, কোনো অজুহাত চলবে না। তার অর্ডার না মানার উপায় আছে রে আমার? নইলে তোর পিসির শাশুড়ি আর আমার কি? যাগ্গে, তুই ভাত খেয়ে কলেজে যাস। খিদে ছিল না তিস্তার, মাথা তখন দাও দাও করে জ্বলছে। সে সময় বাস স্ট্যান্ডে এসে ওই একইভাবে একই জায়গায় দণ্ডায়মান ছেলেটাকে দেখে জিজ্ঞেস করেছিল সে রোজ কি দেখে। ছেলেটা সোজাসুজি তিস্তার দিকে তাকিয়ে বলল, আমার নাম অনুজ ঘোষ, বাড়ির অবস্থা তেমন ভালো নয় বলে বেশি দূর পড়তে পারিনি। আমি মাধ্যমিক পাস, একটা ইলেকট্রিকের দোকানে কাজ করি, খুব তাড়াতাড়ি একটা নিজের দোকান খুলব। এত পর্যন্ত বলে অনুজ চুপ করে রইল। তিস্তা বিরক্ত মুখে বলল, দোকান খোলো চাই কারখানা, তাতে আমার কি? আমাকে রোজ ফলো করছো কেন? জানো পুলিশে কমপ্লেন করলে তোমার জেলও হতে পারে। অনুজ ভয় পেল না, হাসল। হাসিটা মিষ্টি ছিল অনুজের, এখনো আছে অবশ্য। অনুজ হেসে বলল, আমার আপনাকে ভালো লাগে, তাই রোজ আসি, রোজ দেখি, ব্যাস এইটুকুই। আপনি কলেজে চলে যান, আমি তারপর সোজা দোকান। আমার সারাদিনটা ভালো কাটে। যেদিন আপনি আসেন না, আমি আপনাকে দেখি না,
সেদিনটা আমার খুব খারাপ যায়। তিস্তার বেশ মজাই লাগছিল, মাথার জ্বালাটা কমছিল ধীরে ধীরে। হেসে বলল, আমার সঙ্গে আজ সিনেমা যাবে? অনুজ ভ্যাবাচাকা খেয়ে তাকালো। তিস্তা বলল, যাবে তো বলো, টাকার টেনশন নিতে হবে না, আমার কাছে আছে। আপনি যদি একটু অপেক্ষা করেন তবে আমি দোকানের মালিককে বলে আসতে পারি। বেশ উত্তেজিত দেখাচ্ছিল অনুজকে। তিস্তা বলল, যাও। অনুজ যেতে যেতে বারবার পিছন ফিরে তাকাচ্ছিল। তারপর ফিরে এলো অনুজ। ওরা পুরো দিন একসঙ্গে ঘুরল। তারপর সপ্তাহে একদিন, তারপর রোজ। যে ঘটনা রোজ ঘটে তা সর্বসমক্ষে চলেও আসে। রাস্তা পার করছিল দুজনে। বেশ ব্যস্ত ছিল রাস্তাটা। পরের পর গাড়ি ছোটাছুটি করছে। তিস্তার হাত ধরে অনুজ রাস্তা পার করছিল। সেই দৃশ্য দেখল তিস্তা দিদি তোষা। বাড়ি পর্যন্ত খবরটা পৌঁছাতে দেরি হলো না। মা জিজ্ঞাসাবাদ শুরু করলো কড়া গলায়, ছেলেটা কে? কোন ছেলে? যতটা ঠান্ডা থাকা সম্ভব ততটা নিজেকে ঠান্ডা রেখে একেবারে নির্লিপ্ত গলায় তিস্তা বলল। মা ভুরু কুচকে বলল, তোষা বলছিল তুই কোন একটা ছেলের সঙ্গে রাস্তায় হাত ধরাধরি করে ছুটছিলি, এটা সত্যি? তিস্তা বলল, কে সে? কি নাম? কোথায় থাকে? কি করে? মা হুড়মুড় করে প্রশ্নের ঢল নামিয়ে দিল। কিছুক্ষণ চুপ করে থেকে তিস্তা বলল, আসলে একটা ইলেকট্রিকের দোকানে কাজ করে। ছি, একটা অশিক্ষিত নিম্নরুচির ছেলের হাত ধরে ঘুরতে তোমার রুচিতে বাঁধলো না? না, এই শিক্ষা পেয়েছো তুমি? তোমার বাবা জানলে তোমায় কি করবে তোমার কোনো ধারণা আছে? মুখ তুলে তিস্তা তখন মার দিকে চেয়েছে। দু চোখে তখন গনগনে আগুনের তেজ। বলল, বাবা কিভাবে তাতে আমার কিচ্ছু যায় আসে না মা। মা গালে ঠাটিয়ে একটা থাপ্পড় বসালো। মুখটা একপাশে ঘুরে গেল তিস্তার। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, ওকে আমি বিয়ে করব। আরেকটা থাপ্পড় পড়ল গালে। ও আমাকে গোয়ালে রেখে পোষার কথা স্বপ্নেও বলবে না মা। ও আমাকে পেয়ে ধন্য হয়ে যাবে। আমি ওর কাছে মূল্যবান, স্বপ্নের পরীর মতন। কি পেয়েছ তোমরা? দলা দলা গয়না, দামি দামি শাড়ি, গাড়িতে ঘোরাফেরা আর চাকর বাকরের সুখ, ভালো খাওয়া। তিস্তা তখন কাঁপছে, চোখ মুখ লাল করে কথাগুলো বলছে হাঁপিয়ে হাঁপিয়ে। কাঁদতে চাইছে, কিন্তু কান্নাটা যেন বেরোচ্ছে না। শরীরের ভিতর গুমড়োচ্ছে, যেন ফাটিয়ে দেবে তিস্তাকে। তিস্তা চেঁচাচ্ছিল, সম্মান পেয়েছ মা? সম্মান? তোমরা মালিকের শাসনে বন্দি জীবন কাটাচ্ছ। তোমাদের কোনো সত্তা নেই, কোনো মত নেই, কোনো অস্তিত্ব নেই, কোনো মান নেই, কোনো অপমান নেই। আমি এরকম জীবন চাই না, চাই না, চাই না, চাই না। বলতে বলতে তিস্তা কেঁদে ফেলেছিল। বাড়িতে নেমেছিল শ্মশানের নিস্তব্ধতা। মার কথা বলেনি। তিস্তা তার কয়েকদিন পর বিয়ে করে নেয় অনুজকে। বাবা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল সালোয়ার কামিজ পরা গলায় রজনীগন্ধার মালা ঝোলানো নবদম্পতিকে। বলেছিল, ফের যদি তোদের দেখি তবে জুতিয়ে মুখ ফাটিয়ে দেব। তারপর তো কেটে গেল ৬-৬টা বছর। বাবাই প্রথম এলো তিস্তাদের বাড়িতে। সময় রাগ অপমানের ঘায়ে মলম ডলে দিয়েছে। হয়তো আজ কারো মনেই সেই দিনের দগদগে ঘাটা নেই, কিন্তু তিস্তার মন শান্ত হয়েছে কি? অনুজ যেমন ছিল তেমনই আছে। ও রাখতে জানে না, তর্ক জানে না, শোষণ শাসন কিছুই জানে না। তিস্তার খালি মনে হতো, বাবা জামাইবাবু এরা শাসক, ওরা শাসনের নামে শোষণ চালায়। তিস্তা এই স্বৈরাচার হতে দেবে না। গরম রক্তে তিস্তা তেজ দেখে বেরিয়ে এসেছিল। কিন্তু আজ যখন পাড়ার সবাই ওদের বাইরে চোখ ঝলসানো ঐশ্বর্য দেখে স্তুতি গাইছিল, তখন কি তিস্তার কষ্ট হচ্ছিল? আফসোস হচ্ছিল কি মার আক্ষেপে? তোকে কত ভালো বিয়ে দিতে পারতাম তিস্তা। আফসোস হচ্ছে কি তিস্তার? বাইরের কালো আকাশটা চোখের সামনে ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে। তিস্তার চোখে যে এখনো ঘুম নেই। শেষ হল আজকের গল্প ঘুম নেই। কলমে রিমা বিশ্বাস।